পিলখানা ট্র্যাজেডির 10 বছর আজ এখনো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আসামি পক্ষের ক্ষোভ। জেল কোর্টের বিভিন্ন রেয়াত সহ প্রায় খাটা শেষ হয়ে গেছে, কিন্তু এই আসামিরা বিস্ফোরক মামলা থাকার কারণে এই বের হতে পারছে না। আসামির সংখ্যা বেশি হওয়ায় ধীরগতি বলছে রাষ্ট্রপক্ষ। বিচারপতিরাও যেরকম খুব চুলচেরা বিশ্লেষণ করে বিচার করার চেষ্টা করছেন, সেই জন্যই রায় প্রকাশ হতে হয়তো দেরি হচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছে আমি শাফিন জাহিদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 8 মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান, গুলিতে অস্ত্রধারী নিহত, পাইলট কেবিন ক্রু সহ যাত্রীরা নিরাপদ। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু, যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। প্রধানমন্ত্রী বললেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। এবং বিনোদন জগতের সবচেয়ে জমকালো আয়োজন, অস্কার অনুষ্ঠান শুরু ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে। 24টি ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। পিলখানা ট্র্যাজেডির 10 বছর পূর্ণ হলো আজ। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড আর 185 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উচ্চ আদালতে। কিন্তু রায় ঘোষণার 1 বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি উচ্চ আদালতের রায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, দ্রুত উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে। এদিকে বিস্ফোরক আইনের মামলায় ধীর গতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল বলছেন, আসামির সংখ্যা বেশি হওয়ায় এই ধীরগতির কারণ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এরই মধ্যে হত্যা মামলার রায় হয়েছে বিচারিক ও উচ্চ আদালতে। হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় 139 আসামির মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন এবং 200 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় উচ্চ আদালতে। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতের রায় প্রকাশ হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা মুক্তি পাবেন। বিস্ফোরক মামলার ধীরগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। রায়ের কপি আমরা হাতে পেলে যারা ফাঁসির আদেশ বহাল আছে কিংবা যাদের যাবজ্জীবন সাজা হয়েছে তাদের পক্ষে আমাদের আপিল অথবা লিভ টু আপিল যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটি আমরা ফাইল করব। যে সমস্ত আসামির স্বল্প মেয়াদে সাজা হয়েছে 2 বছর, 5 বছর, 10 বছর, অনেক আসামির এই 10 বছর পর্যন্ত সাজা ইতিমধ্যে জেল কোর্টের বিভিন্ন রেয়াত সহ প্রায় খাটা শেষ হয়ে গেছে, কিন্তু এই আসামিরা বিস্ফোরক মামলা থাকার কারণে এই বের হতে পারছে না। অ্যাটর্নি জেনারেল জানান, উচ্চ আদালতের রায় লেখা শেষ পর্যায়ে, আসামির সংখ্যা বেশি হওয়ায় বিস্ফোরক মামলার ধীরগতি বলেও জানান তিনি। বিচারপতিরাও যেরকম খুব চুলচেরা বিশ্লেষণ করে বিচার করার চেষ্টা করছেন, সেই জন্যই রায় প্রকাশ হতে হয়তো দেরি হচ্ছে। হত্যা মামলার ব্যাপারে ফয়সলা হয়ে যায় আপিল বিভাগে, তাহলে তো বিস্ফোরক মামলার বিষয়ে অনেকটাই কারো কারো ক্ষেত্রে হয়তো অকার্যকর হয়ে যাবে। পিলখানা হত্যা মামলায় মোট আসামি করা হয় 850 জনকে। আসামির বিচারে এটিকে বিশ্বের সর্ববৃহৎ ফৌজদারি মামলা হিসেবেও ধরা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবসান ঘটল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শ্বাসরুদ্ধকর বিমান ছিনতাই ঘটনার। সেনা ও নৌবাহিনীর যৌথ দলের কমান্ডো অভিযানে মাত্র 8 মিনিটের মধ্যেই ছিনতাইকারীকে নিবৃত্ত করা হয়। এ সময় গোলাগুলিতে অস্ত্রধারী নিহত হয়। এ অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে নৌবাহিনী ও র্যাব। অভিযান শেষে গতরাতে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এদিকে ঘটনা খতিয়ে দেখতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজহার লিমনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 8 মিনিটের প্যারা কমান্ডো অভিযানে
হলো 2.5 ঘন্টার কথিত বিমান ছিনতাই নাটকের সেনাবাহিনী জানায় অভিযানে অস্ত্রধারী নিহত হলো, নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে BG-147 দুবাইগামী ফ্লাইটটির 142 জন যাত্রী ও 5 জন ক্রুকে। অভিযান শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাত 8:30টায় ব্রিফিং করে সেনাবাহিনী। অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে এই ছিনতাইয়ের অবসান হয়। ছিনতাইকারী একজন, তার বয়স আনুমানিক 25-26 বছর। ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি অংশ নেন বিমান বাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরাও। এটা একটা রিক্সেবল ছিল, যে বিদেশ থেকে আগত যাত্রীরা ছিল এবং আমাদের অভ্যন্তরীণ যাত্রীও ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা অতি কৃতজ্ঞ যে সবাইকে অক্ষতভাবে এবং বিমানের কোনো ক্ষতি হয়নি। এর আগে দুবাইগামী যাত্রীবাহী বিমানটি রোববার বিকাল 3:20 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। প্রথমে কেবিন ক্রুদের একজন বিমানে অস্ত্রধারী আছে বলে সন্দেহ করে। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে বিকেল 5:40 শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। বিমানটিকে ঘিরে রাখে বিশেষ কমান্ডো বাহিনী। নিরাপদে নামিয়ে নেওয়া হয় যাত্রীদের, বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেরিয়ে এসে যাত্রীরা জানান শ্বাসরুদ্ধকর এই অভিজ্ঞতার কথা। মাঝপথে আসার পরে একটা লোকে ওখানে 2-3টা ফায়ার করছে, এরপরে দেখতে বিমান আর উপরে যাইতেছে, নিচে যাইতেছে, গৈরান মারতেছে। ফায়ার করা বলে ক্রুরা সামনে আসো, ক্রুরা সব পিছনে ছিল, সামনে যেতে বলছে, ক্রুরা ভয় সামনে যায় নাই। এদিকে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 2.5 ঘন্টার জিম্মি নাটকের অবসান হলো কমান্ডো বাহিনীর মাত্র 8 মিনিটের অভিযানে। যে অভিযানে মৃত্যু হয়েছে ছিনতাইকারীর, কিন্তু এই বিমান ছিনতাই নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি তা সহসা মিলবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী কমান্ডো বাহিনীর সদস্যরা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্র বহন করে ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। ভেতরের কেউ অস্ত্র সরবরাহ করে থাকতে পারে বলে ধারণা করছে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। গতরাতে সিভিল এভিয়েশন কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। সিসিটিভি সব দেখছি। এখন আমার কাছে দুইটা সমস্যা, একটা হলো যে ওই লোকটার চেহারা দরকার, অ্যাকচুয়ালি ওই লোকটা কে, তাহলে আমি তার গতিবিধিটা আরেকটু ব্যাকট্র্যাক করে হলো বা ওখানে কী চেকিং হয়েছে না হয়েছে দেখতে পারতাম। কারণ ওই চেকিংটা আমি এখন জিজ্ঞেস করবো, আর ছবি যাতে একটা পাঠায় অ্যাটলিস্ট, এবং তার বডিটা চেক হয়েছে কি না, তাহলে বোঝা যেত যে সে ওই আর্চওয়েটা অথবা স্ক্যানিং মেশিনটা কীভাবে পার হয়েছে। তো যদি ওখানে কিছু না পায় তাহলে আমাকে হয়তো একটা অ্যাজাম্পশন আসতে পারে, তাহলে কি বাইরে থেকে কেউ কিছু সাপ্লাই দিয়েছে। শুরু হলো কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন কাজ। গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে আরও জানাচ্ছেন আজহার লিমন। টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। এ নিয়ে বঙ্গোপসাগরের উপকূল জুড়ে সাজ রব। খরস্রোতা কর্ণফুলীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত না করেই পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত নির্মিত হচ্ছে প্রায় 3.5 কিলোমিটারের মাল্টি লেনের বঙ্গবন্ধু টানেল। রবিবার সকালে নগরীর নেভাল একাডেমির পশ্চিম প্রান্ত থেকে এর 2টি টিউবের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই স্থানে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর পতেঙ্গা সমুদ্র সৈকতে সুধী সমাবেশে যোগ দেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ায় এত বিশাল একটা নদীর নিচ দিয়ে প্রথম টানেলটা বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকল্পগুলোর প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পায়ন সবকিছুই উন্নতি হবে। সরকার প্রধান বলেন, জলবায়ুর পরিবর্তন, জনসংখ্যার ঘনত্বের কথা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে তার সরকার। আজকে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ উন্নীত হয়েছে, গ্রাজুয়েশন পেয়েছে। এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই টানেলটা শেষ হতে 2022 সালে এটা শেষ হবে। আমরা মনে করি যে এরপর এই পুরো এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরো ব্যাপকভাবে হবে। পুরোপুরি প্রস্তুত হলে 80 কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে 2টি টিউবের 4টি লেন দিয়ে। অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার এই প্রকল্প শুধু ব্যস্ত এ বাণিজ্যিক নগরীর চাকার গতি বাড়াবে না, বহুমুখী এ প্রকল্পের সফল বাস্তবায়ন গতি আনবে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যেরও। পতেঙ্গা সমুদ্র বন্দর থেকে আজহার লিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ে আরো থাকছে। চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা 3টি রিটের শুনানি আজ। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশেও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ শোক পালনের ঘোষণা দিয়ে গতরাতে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে গত বুধবার রাতে চুরিহাটা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। এর আগে রোববার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। চকবাজারের অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়। পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরাতে ৯ বছর আগের উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালতের হস্তক্ষেপ চেয়েছে পরিবেশবাদী আর মানবাধিকার সংগঠনগুলো। চকবাজারের ঘটনায় রোববার বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা 3টি রিটের মাধ্যমে এই হস্তক্ষেপ চান তারা। আজ এই রিটের শুনানি হবে। 2010 সালের নিমতলির ভয়াবহ আগুনে 124 জন নিহত হওয়ার পর পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত, কিন্তু গত 9 বছরে আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়নি। আমলে নেওয়া হয়নি এ সংক্রান্ত কমিটির রিপোর্ট ও সুপারিশ। এতে এবার ঘটে চকবাজার ট্র্যাজেডি, প্রাণ হারান 67 জন। প্রশ্ন ওঠে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের উদাসীনতা নিয়ে। আবারও আদালতের হস্তক্ষেপ চান আইনজীবীরা। 2010 সনে যে উচ্চপদস্থ যে একটা তদন্ত কমিটি হয়েছিল, তারা যে 17 দফা একটা সুপারিশ করেছিলেন, সেই 17 দফা সুপারিশ অনুসরণ না করাটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না? একটি বিশেষজ্ঞ কমিটি যাতে করা হয়, যাতে ওই 17 দফাটা ফলো আপ করা হয় এবং বিশেষ করে যাদের ব্যর্থতার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে সেটা যাতে তদন্ত করে বার করা হয়। চকবাজারের ঘটনায় রোববার আলাদা 3টি রিট হয়েছে উচ্চ আদালতে। এবারও পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানো এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে এই দাহ্য জাতীয় পদার্থ যে সমস্ত শিল্প কলকারখানায় ব্যবহার করা হবে সেটি সরিয়ে ফেলবার সুপারিশ ছিল, কিন্তু সেই সুপারিশগুলো একটিও কার্যকর হয়নি, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে চকবাজারে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার আলাদা এই 3টি রিট আবেদনের শুনানি হবে বলে জানান আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। আজ শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 লিগ। 2 ভেন্যুতে হবে 4 ম্যাচ। প্রথম দিনেই মাঠে নামবে ফেভারিট আবাহনী। জয়পুরহাটে গুলিতে একজন নিহত হয়েছেন। র্যাব বলছে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। গতরাতে কেতলাল উপজেলার টাওসারা এলাকায় এ ঘটনা হয়। র্যাব 5 ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র টাওসারা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাদের একটি দল। উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। এ সময় র্যাবও পাল্টা গুলি করলে পালিয়ে যায় ব্যবসায়ীরা। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী তোফাজ্জলকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তোফাজ্জলের বিরুদ্ধে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চোরাচালানের 12টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। ভুল আসামি হিসেবে দীর্ঘ 11 বছর ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা মংলার বাদল ফরাজির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল দুপুরে উপজেলা শহরের টিএ ফারুক সড়কে বাদল ফরাজির বাড়িতে যান কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। অধিকতর তদন্তের জন্য আগামী মার্চে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলটি ভারত সফর করবে বলে জানানো হয়েছে। 2008 সালের 13 জুলাই তাজমহল দেখতে ভারতে যায় 8ম শ্রেণীর ছাত্র বাদল ফরাজি। পরে দিল্লির এক বৃদ্ধা হত্যা মামলার আসামি বাদল সিংহের নামের সঙ্গে মিল থাকায় বাদল ফরাজিকে গ্রেফতার করে ভারতের কারাগারে পাঠায় বিএসএফ। দীর্ঘ 11 বছর কারাভোগের পর 2018 সালের 6 জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার। বর্তমানে সে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী রয়েছে। বাদল ফরাজি আমাদেরকে বলেছে যে সে আপিলের ডিভিশন পর্যন্ত গিয়েছিল, কিন্তু আপিলের ডিভিশনের কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। তো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয় এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ওইখানে যোগাযোগ করে সেটা আমরা মানবাধিকার কমিশন, ভারত, বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট সকল জায়গায় আমরা কথা বলবো। কথা বলে সে যদি সত্যিই নির্দোষ হয় এবং ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্স হয়, তাহলে এই বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডিপিএল টি-20 টুর্নামেন্টের খবর। ঘরোয়া টি-20 টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ফতুল্লায় ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। ঢাকা প্রিমিয়ার লিগের আগে গা গরম করা টুর্নামেন্ট, যদিও সংস্করণটা টি-20, নেই জাতীয় দলের বেশিরভাগ তারকা, তবে লিগের আগে বাড়তি মনোযোগী ক্লাবগুলো। প্রথম ম্যাচে ফতুল্লায় গেল আসরেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে জায়গা পাওয়া শাইনপুকুর মুখোমুখি হবে রূপগঞ্জের। বরাবরই মাঝারি মানের দল নিয়েই লড়াইয়ে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারও অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলটি। শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, মমিনুল হক, জাকির আলী, নাইম ইসলামদের মতো ঘরোয়া ক্রিকেটের সব পরীক্ষিত ক্রিকেটাররা আছে দলে। টি-20 টুর্নামেন্ট বলেই প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক। অবশ্যই টুর্নামেন্টটা জয়ের মাধ্যমে শুরু করতে চাই, চেষ্টা করব। যদিও অনেকে মনে করতে পারে যে এটা হয়তো আমরা প্রিমিয়ার লিগের প্রিপারেশন, বাট তারপর আমাদের অনেক প্লেয়ারই অনেক কিছু শো করার আছে। টি-20 ম্যাচে প্রত্যেকটা অপোনেন্টই কঠিন, কেউই সহজ না। তো শাইনপুকুর গত বছরে তো ভালো করেছিল এবং বেশ ইয়াং কিছু প্লেয়ারের টিম করেছে। তো আমরা অবশ্যই তাদের খুব শক্ত প্রতিপক্ষই মনে করি এবং চেষ্টা করব ভালো পারফরমেন্সের মাধ্যমে জিতার। শীর্ষ লিগে জায়গা করে নিয়ে গেল আসরে বেশ চমক দেখিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এবার অবশ্য কোচ তালহা জুবায়েরের অধীনে দল গঠনও করেছে তারুণ্য নির্ভর। যদিও আন্তঃদল বদলে সৌম্য এবং মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে ক্লাবটি, তবে শুভাগত হোম, আফিফ, তৌহিদদের নিয়ে ভিন্ন পরিকল্পনা দলটির। আরেক ম্যাচে লিগ রানার আপ শেখ জামাল মাঠে নামবে খেলাঘরের বিপক্ষে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে জিয়াউর রহমান, নাসির হোসেন, তানভীর হায়দারদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল। লিগের আগে টি-20 টুর্নামেন্টেও শিরোপার প্রত্যাশী দলটি। টিমটা অনেক ব্যালেন্স হয়েছে। এখন মেইন জিনিসটা হচ্ছে আমরা কয়েকদিন একসাথে প্র্যাকটিস করছি, আস্তে আস্তে টিম স্পিডটা গড়ে উঠতেছে। টি-20 ম্যাচটা এমন যেদিন যে ভালো খেলবে এবং টিম হিসেবে যারা ভালো খেলতে পারবে নিজেদের 100% দিতে হবে। ফিল্ডিং এবং টিম স্পিডটা অনেক ইম্পর্টেন্ট টি-20 ক্ষেত্রে। তো আশা করি যারা ভালো খেলবে তারাই জিতবে, আর ইনশাল্লাহ আমরা কনফিডেন্ট যে ভালো কিছু হবে। এটাই। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিলখানা ট্র্যাজেডির 10 বছর আজ, এখনো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আসামি পক্ষের ক্ষোভ। আসামির সংখ্যা বেশি হয় ধীরগতি, বলছে রাষ্ট্রপক্ষ। 8 মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান। গুলিতে অস্ত্রধারী নিহত, পাইলট, কেবিন ক্রু সহ যাত্রীরা নিরাপদ। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু, যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। প্রধানমন্ত্রী বললেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। এবং বিনোদন জগতের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের পর্দা উঠল ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে। 24টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।
এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।